গল্প বাংলাতে আজ শুনুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই সহচর গল্পটি প্রথম প্রকাশিত হয় 1353 বঙ্গাব্দে শারদীয় দেশ পত্রিকায়, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে। শুরু হচ্ছে সহচর। আমার সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন তার পরিচিত একদল সামনের 6 বার্থের একটি সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন এবং তাদের একটি বার্থ খালি যাচ্ছে। খবরটা সংগ্রহ হতে না হতেই হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনি একা ছাত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। আসছি। সম্রাট, একচ্ছত্র, এসব ভালো ভালো কথা শুনবার আগে আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একজন একালের দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এ ভদ্রলোকের চেহারারও মিল ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রা করার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং এই কথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কতগুলি বই ছাপা হয় তার হিসাব মোটামুটি দিতে পারি, কিন্তু মহারথী সাহিত্যিক যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি, তাহলেই আমি গেছি। অঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম। বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলাম, গুছিয়ে নিলাম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে ধরালাম একটা সিগারেট। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছে। পরপর উল্কা বেগে যখন কয়েকটি স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট কামরাটুকুর ভিতরেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা বিশাল ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছি আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বাললাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝটকা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গে অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসি পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তাঁর ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে, সঙ্গে থাকলে আর রক্ষে ছিল না দেখছি। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় আসে, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লাম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতে সাহস হচ্ছে না। পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুরে চিন্তা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণ ঘুমের সাধনা করতে লাগলাম, সেও মাত্র কিছুক্ষণের জন্য।
তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো। বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা, বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য গ্রামান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিষিদ্ধ যাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথায় কোন ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত কত অসংখ্য ট্রেন এই সমগ্র ভারতবর্ষ ধরে ছুটে বেড়াচ্ছে, তার কটারই বা অ্যাক্সিডেন্ট হয়? দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চেয়ে অনেক বেশি এই রেল কোম্পানিদের। এই ট্রেন যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব চিন্তা আমার থেকে 1.5 গুণ বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম। টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এভাবে চলার অভিজ্ঞতা আমার প্রথম নয়, যার জন্য এ সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ভয়টা বুকের ওপরে এসে যেন আবার চেপে বসতে লাগলো। আবার মনে হতে লাগলো কোথায় কি একটা ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক, কাল হোক, এই গাড়িতে হোক বা তার পরে হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নই, আমার সঙ্গে অন্য কেউ, অথবা অন্য কিছু একটা চলেছে। আমার এই বার্থটার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটি ঝলঝলে চোখ আমি দেখতে। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর অদ্ভুত উল্টো পাল্টা চিন্তাগুলো আমার মাথায় পেয়ে বসেছে। হালে কতগুলি বিলেতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়া এগুলি। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্তি করার জন্য নিজের মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম আমি দস্যুর মতো। প্রাণপণে ভাবতে লাগলাম সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা, যা ভেড়া গুনবার চাইতেও কার্যকারী। তারপর আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরো বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, তার কোথাও একটাও গাছপালা নেই, এমনকি একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই। কলকাতার চিড়িয়াখানার অতি কায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপরে পড়ন্ত বেলার খানিক রক্ত রৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয়
ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু ওখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলাম পড়ন্ত আলোয় সেই ভয়ঙ্কর নগ্নতার ভিতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না। তাদের 4 জনের চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি, আর সেই সব বাহকদের মধ্যে একজন আমি। চিৎকার করে আমি জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ঝাঁপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জ্বেলে দিয়ে উঠে বসলাম এবার। না না না, আর ঘুমোবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জ্বেলে বসেই থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে আমার ধরেই রাখা উচিত ছিল কামরায়। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চার ঢের বেশি ভালো ছিল। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম, কিন্তু এতক্ষণে সত্যি সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জুড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনই একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4 জন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলাম আমি। আর পাশের জানলার জালের ভিতর দিয়ে যদি ভোরের আভাস দেখা না যেত, না হলে হয়তো টেনে ট্রেন থামিয়ে দিতাম, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। উঠে সমস্ত জানালাগুলো খুলে দিলাম। সূর্য ঠিক করে ওঠেনি এখনো। বাইরের গাছপালা মাঠ আর পাহাড়ের ওপর শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। এক গ্রাস কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছা করলো, হেল হেল হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলাম গন্তব্য স্টেশনে। ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তির স্নান হলো। স্টেশনে এক্কা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন, তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একবারে পাণ্ডব বর্জিত গ্রামাঞ্চল, কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধর্মান্তর হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেওয়াতি মানুষের ভেতরে
মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটি ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা কলকাতা থেকে যারা পালিয়ে কিছুদিনের জন্য আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এ জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন। তার কানের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদের আলোতে, কিন্তু তার চাইতেও বেশি ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান একটু হাসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আমার আবার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা দুটি চোখ জুড়িয়ে এলো, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোস্ট তুলতে তুলতে মামাকে স্বপ্নটা বললাম। শুনে তো মামা হো হো করে হেসে উঠলেন। বলিস কি রে? আসবার আগে মাংস টাংস খেয়েছিলিস বোধ হয়। তা খেয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই ওই কাণ্ড। পেট গরম হলেই লোকে সব খেয়াল দেখে। রান্না তো দেরি আছে, ভালো করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। আমি তো ধরুন গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আসি, ঠিক আছে? ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্ছিদ্র। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে? কি হয়েছে? আরে আরে বাবা, হয়েছে নাকি? বুক ফাটা জিজ্ঞাসা ছুঁড়ে দিলাম আমি, কিন্তু কোনো উত্তরের দরকার ছিল না। আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবে কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় গোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বলল, গোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কাঁদবার মতো শক্তিও আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সমস্ত কিছু ঠিক করে যখন মরা নিয়ে বেরোলুম, হরি বল বলো হরি, ততক্ষণে বেলা নেমে এসেছে। বল বলো হরি, আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। প্রায় মাইল 1.5 দূরে শ্মশান। বলো হরি, হরি বল বলো হরি, কিন্তু বলো হরি, হরি বল বলো হরি। এ কি? এ কি? এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোথা থেকে? কোথা থেকে তার ধারালো চূড়োটার ওপর অমন করে এসে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো।
কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো। সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার প্রেত পাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুঁড়ি মেরে যে বসেছিল সে কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে। গল্প বাংলাতে আজ শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। গল্প পাঠে আকাশ। এমন নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।